প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর ইউনূস অলরেডি পরাজয় স্বীকার করেছেন, নতি স্বীকার করেছেন। ফরহাদ মাজার এরকমটাই বলছেন। দর্শক, সেনাবাহিনীর সমর্থন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে যে কোনো সময় বাংলাদেশে নতুন সমীকরণ ঘটতে পারে, অ্যাকর্ডিং টু ফরহাদ মাজার। ফরহাদ মাজার বাংলাদেশের একজন পপুলার রাষ্ট্রচিন্তক। হ্যাঁ, তার যথেষ্ট ক্রিটিক রয়েছে তাকে নিয়ে, কিন্তু তিনি একজন রেলেভেন্ট রাষ্ট্রচিন্তক। তার অনেক কথা বাংলাদেশে সত্য হয়েছে এবং তার প্রভাব মারাত্মক। এই যে দেখেন, এমনকি তিনি এটা দাবি করতে পারেন, এই যে বিপ্লব হলো, এই বিপ্লবের অন্যতম চিন্তক ফরহাদ মাজার। কিভাবে? শিবিরের ছেলেরা শিবির থেকে ইনেকটিভ হয়ে ফরহাদ মাজারের কাছে যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে, এবং তারা এক পর্যায়ে ছাত্র শক্তি প্রতিষ্ঠিত করেছে এবং ছাত্র শক্তি এক পর্যায়ে বিপ্লব করেছে, যদিও শিবিরের সহায়তা ছিল। তাহলে ফরহাদ মাজারের দূর কত দূর এখান থেকে বোঝা যায়। যেমন এই যে আক্তার, বিপ্লবের অন্যতম নায়ক, মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, ওয়ান অফ দি মাস্টার মাইন্ড বলা যায়, এরা ফরহাদ মাজার স্টুডেন্ট ছিল, তার কাছে যেত। শিবির থেকে ইনএক্টিভ হয়ে এরা প্রথম ফরহাদ মাজারের দরবারে হাজিরা দিত। এমনকি এনসিপির অনেক নেতা, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাও একসময় ফরহাদ মাজারের কাছে যেতেন। তা ফরহাদ মাজার অনেককে প্রভাবিত করতে পেরেছে, এর মধ্যে তার প্রভাব অনেক। এমনকি জামাত ইসলামীর সাবেক নেতা মুজিবুর রহমান মঞ্জুরাও ফরহাদ মাজারের কাছে যেত। কেউ বলে যে ফরহাদ মাজারের কাছে যে যায় তার খবর আছে, আবার সে যায়, সে কিছু করে, তাও আমরা দেখি। এর মানে তাকে নিয়ে একটা রহস্য দোয়াশা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। একজন রেলেভেন্ট পাওয়ারফুল রাষ্ট্রচিন্তক, ভিতরে অনেক খবর জানেন, তার পাওয়ার আছে, প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি নিজে তো উপদেষ্টা হননি, চাইলে হতে পারতেন, তার স্ত্রীকে উপদেষ্টা বানিয়েছেন। আবার অনেক উপদেষ্টা তার সরাসরি ছাত্র, তার ভক্ত। তো বাংলাদেশের ইতিহাসে ফরহাদ মাজার একটা নাম, একটা ইতিহাস। তিনি বলছেন, এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইউনূস, এটা চাপের মুখে করেছে, নতি স্বীকার করে করেছে। স্বাভাবিকভাবে ইউনূস এটা করতে চাননি। ইউনূসের চিন্তা ছিল সংস্কার করার। হ্যাঁ, এটা তো আমরা সঠিক দেখতেই পাই। প্রফেসর ইউনূস স্পষ্ট বলেছেন যে সংস্কার হবে, সংস্কার করবই, বিপ্লব ব্যর্থ হবে না, শহীদদের রক্তের সাথে বেইমানি করব না। তরুণদের নিয়ে কত স্বপ্ন দেখতেন, সে ইউনূস সব স্বপ্ন বিসর্জন দিয়েছে। কোনো সংস্কার কিচ্ছু করবেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবেন, একদম নতি স্বীকার। এটা তো আমাদের চোখের সামনে দেখি। তা ফরহাদ মাজার এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে প্রফেসর ইউনূস আসলে নতি স্বীকার করেছেন, পরাজয় স্বীকার করেছেন। পরাজয় স্বীকার করে চাপের মুখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। এরপর একটা কথা বলেছেন যে সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না। এর মানে সেনাবাহিনীর উপর অনেক সমীকরণ নির্ভর করে আগামী দিনে কি হবে, নির্বাচনটা কেমন হবে। এমনকি এখন পর্যন্ত যে গতি প্রকৃতি, এই যে হাসনাত আব্দুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারিরা দেখেছেন না, সেনাবাহিনীর বিরুদ্ধে গর্জে উঠছে, ডিজিএফআই এর বিরুদ্ধে। ডিজিএফআই ইট খুলে আনা কথা বলছে কেন? আগামী নির্বাচনে কে কটা আসন পাবে এটা ঠিক করে দিতে চায় সেনাবাহিনী, এবং নির্বাচনটা কতটা নির্বিঘ্নে হবে। যেমন 8 সালে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে মোটামুটি, কিন্তু ভয়ানক কারচুপি হয়েছে, বা পুরোটাই কারচুপি, 100% কারচুপি, কিন্তু পরিবেশটা ছিল শান্ত। এখন শান্ত পরিবেশে সূক্ষ্ম কারচুপি হবে না কিভাবে কি হবে, ইট টোটালি ডিপেন্ডস অন সেনাবাহিনী। এটি ফরহাদ মাজার বোঝাতে চেয়েছেন। এটা সত্য, একদম সত্য। সেনাবাহিনীর সমর্থন নিয়েই বাংলাদেশে যা ঘটার ঘটবে। যেমন ইউনূস সরকার যদি কাকে ক্ষমতা এনে দিবে কি, এটা সেনাবাহিনীর সাথে ডিল করে করতে হবে। কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচনের 3 মাস আসলে ইউনূস থাকতে পারবেন না, অন্য কেউ দায়িত্ব নিবে, নির্বাচনকালীন কোনো তত্ত্বাবধায়ক সরকার লাগবে কিনা, এটাও সেনাবাহিনীর উপর নির্ভর করে।
সেনা এখন পর্যন্ত মূলত ইউনূস চলে যেতে চাইছেন এই কারণে যে তিনি কাজ করতে পারেননি। তিনি ভালো ছিলেন, ইউনূস লোক যথেষ্ট ভালো ছিল, তিনি সবকিছু গুছিয়েছেন। পদে পদে বাধা, একদিকে ভারত ডিস্টার্ব করে, আর একদিকে বিএনপি রিটেট করে, আর একদিকে ওয়াকার কথা শুনে না, ওয়াকার তার মতো করে দেশ চালায়। প্রশাসনের উপর ইউনূসের চাইতে ওয়াকারের কমান্ড বেশি কার্যকর সেনা প্রধানের। এই জায়গায় ইউনূস দেখছেন যেটা আর পাচ্ছি না, কোনো দিক থেকে কোঅপারেশন পাচ্ছি না, শুধু ইসলামপন্থীরা একটু কোঅপারেট করছে। এখন প্রশাসনের ডিপ স্টেটে তো আর ইসলামপন্থীরা তেমন নাই, মৌলিক জায়গায় কাজ করতে পারছি না, তার চাইতে বরং আমি চলে যাই। এই হচ্ছে ইউনূসের পরাজয় স্বীকার করার মূল মেকানিজম। এখানে ওয়াকার সেনাবাহিনী জিতে গেছে। তবে আগামী দিনের রাজনীতিতে কি ঘটবে, কারা ক্ষমতা আসবে, কিভাবে আসবে, নির্বাচনটা 8 সালের স্টাইলে হবে না 18 সালের স্টাইলে হবে, এটা ঠিক করে দিবে সেনাবাহিনী। আর সেনাবাহিনী বা ডিজিএফআই সাথে রয়ের স্ট্রং কানেকশন আছে, দফায় দফায় মিটিং হয়, তারেক রহমানের সাথে মিটিং হয়, এবং ওইগুলোর সেনাবাহিনী ডিজিএফআই এদের গ্রিন সিগন্যালের উপরেই নির্ভর করে তারেক রহমান কখন আসবেন। আমার আপনার বা জনগণের প্রত্যাশার সাথে তারেক রহমানের রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারেক রহমানের রাজনীতির সাথে সম্পর্ক হচ্ছে ডিপ স্টেটের, রয়ের। তো এই সরকার এমন একটা দুর্বল সরকার, শুরু থেকেই সেনাবাহিনী এমন ভাবে সবকিছু কবজা করেছে, ওয়ান কাইন্ড অফ 111 সরকার। 111 তকমা থেকে বের হতে পারল না শেষ পর্যন্ত। সেনাবাহিনী সমর্থন না থাকলে এই সরকার টিকবে না, ফরহাদ মাজার স্পষ্ট বলেছেন, রাইট, শতভাগ একমত। আর এই কারণে ইউনূস চলে যেতে চাচ্ছেন, পরাজয় স্বীকার করেছেন, এবং এই সেনাবাহিনীর যে অতিরঞ্জিত ক্ষমতা এটা টের পেয়েই নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ ডিজিএফআই এর বিরুদ্ধে বলেছেন। ডিজিএফআই ওটা ওয়াকারই চালায়, সেনাবাহিনী সমর্থন না থাকলে অন্তর্বর্তী সরকার টিকবে না বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজার। একই সঙ্গে রাজনীতিবিদদের কাছে নথি স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিবিদদের সাথে নথি স্বীকার করার শুধু রাজনীতিবিদরা না, এখানে সেনাবাহিনীর কাছে নথি স্বীকার করেছে। কারণ কি, ওয়াকার বলে দিয়েছিল 18 মাসের মধ্যে নির্বাচন, তো সে 18 মাসেই তো হলো, প্রায় একটু সামান্য এদিক ওদিক, মানে ওয়াকারের কথাই তো রাখতে হলো শেষ পর্যন্ত। তার পর্দার অন্তরালে সেনাবাহিনী কিভাবে খেলছে দেখছেন। এই যে জনপ্রিয়তা, জামাতের পক্ষে গণজোয়ার, এগুলোর কোনো সুফল মিলবে না যদি এই কাঠামোতে চলতে থাকে। জামাতকে 3, 4, 5টা সিট ধরিয়ে দেওয়া হবে। দর্শক, ফরহাদ মাজার বলেন, তারা বিদেশি থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে, সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজ হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সবার, মানে এক কথা যদি বলি, ফরহাদ মাজার এখানে নতুন সংবিধানের কথা বলছেন, এবং সেটা জাতীয় সরকার বা গণপরিষদের মাধ্যমে, তার কথা থেকে যেটা বোঝা যায়। এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামো আগে ঠিক করতে হবে, তারপরে নির্বাচন। অতএব দর্শক, যেটা বুঝলেন ফরহাদ মাজারের ইঙ্গিত থেকে, ইউনূস পরাজিত রাজনীতিবিদদের কাছে, মানে বিএনপির কাছে এবং সেনাবাহিনীর কাছে। আগামী দিনের রাজনীতিতে কি হবে কি, এগুলো সেনাবাহিনী ঠিক করে দিচ্ছে, সেনাবাহিনীর হাতে এখন পাওয়ার।